এটা হলো সাগর দিঘি। এই বিশাল দিঘির পেছনে রয়েছে এক চমকপ্রদ কাহিনী। কে জানি ডুব দিয়েছিল। কমলাপতি ডুব দিয়েছিল, ঠিক আছে, হ্যাঁ। এটা সত্য। কমলাপতি ডুব দিয়েছিল, এটা ওই 9 মামুর বাঘ নিয়ে আছিল আর 7 বাড়ি বই। কিন্তু বানিয়াচংয়ের রহস্য এখানেই শেষ নয়। সাগর দিঘির পশ্চিম পাড়ে পুরনো রাজবাড়ির কাছে বিশাল কিছু পাথরের নিদর্শন রয়েছে, যেগুলো স্থানীয়ভাবে হব্বা ও গোমার দানাগুটি নামে পরিচিত। প্রচলিত যেটা এই পাথরের কথা, তারা পাথর দিয়ে খেলছে, এটা এই ব্যাপারে আপনি কি বলেন? যে আমরা শুনছি মুরব্বীরা মাঝে এটা 2 ভাইয়া ছিল, একজনে হইবি একজনে ঘুমা, একজনে দ্বারা উড়াই দিত এখান থেকে, ওই পার থেকে লুকতো। এই সেই স্থান হবিগঞ্জ জেলার বানিয়াচং, যে জনপদটি উপমহাদেশের অন্যতম বৃহৎ গ্রাম হিসেবে পরিচিত। কিন্তু এই বিশাল জনপদের মাটির নিচে, পুকুরের জলে আর পুরনো স্থাপনাগুলোর ধ্বংসাবশেষে লুকিয়ে আছে বহু পুরনো কিছু গল্প, রহস্য আর লোকমুখে বেঁচে থাকা নানা কাহিনী। আজ আপনাদের শোনাবো বানিয়াচংয়ের এমন 2টি ঘটনা যেগুলো হয়তো অনেকেরই অজানা। এটা হলো সাগর দিঘি। এই বিশাল দিঘির পেছনে রয়েছে এক চমকপ্রদ কাহিনী। প্রায় দ্বাদশ শতাব্দীতে বানিয়াচংয়ের রাজা পদ্মনাভ প্রজাদের পানির কষ্ট দূর করার জন্য বিশাল একটি দিঘি খনন শুরু করেন। রাজ্যের অসংখ্য মানুষ দিনের পর দিন মাটি কাটতে থাকে। বিশাল এলাকা জুড়ে খনন চলতে থাকে, কিন্তু যতই মাটি কাটা হয় দিঘিতে পানি আর আসে না। রাজা চিন্তিত হয়ে পড়লেন। এত বড় আয়োজন, এত পরিশ্রম, তবুও পানির দেখা নেই। এরপর এক রাতে রাজা স্বপ্নে একটি অদ্ভুত নির্দেশ পান। রাজাকে স্বপ্নে জানানো হয় এই দিঘিতে পানি উঠবে তখনই যখন রাজপরিবারের একজন সদস্য আত্মবিসর্জন দেবেন। কথাটি রাজদরবারে ছড়িয়ে পড়তেই সবাই স্তব্ধ হয়ে গেল। কে দেবে সেই আত্মত্যাগ? শেষ পর্যন্ত প্রজাদের দুর্ভোগের কথা চিন্তা করে সামনে এগিয়ে এলেন রানী কমলাবতী। প্রজাদের পানির কষ্ট দূর করার জন্য রানী কমলাবতী নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। তারপর দিঘিতে নেমে পড়েন কমলাবতী। তারপর ধীরে ধীরে পানি ওঠা শুরু হলো। এভাবে হাঁটু থেকে কোমর, কোমর থেকে মাথা পর্যন্ত পানি ভরাট হয়ে গেল। তবুও তিনি আর উঠে আসেননি। রানীর সেই আত্মত্যাগের স্মৃতি ধরে দিঘিটি পরিচিত হয়ে ওঠে কমলা রানীর দিঘি নামে। আর বিশাল আকৃতির কারণে মানুষের মুখে মুখে সেটাই পরবর্তীতে সাগর দিঘি নামে পরিচিত হয়। আজও সেই বিশাল জলরাশির দিকে তাকালে প্রশ্ন জাগে, সত্যিই কি একজন রানী নিজের জীবন দিয়ে এই দিঘিকে পানিতে পূর্ণ করেছিলেন, নাকি শত শত বছর ধরে মানুষের মুখে মুখে কোনো পুরনো ঘটনার সঙ্গে মিশে গেছে কল্পনা? এর উত্তর হয়তো সময়ের গভীরেই হারিয়ে গেছে। আচ্ছা, এই যে সাগর দিঘি, এই সাগর দিঘির ব্যাপারে যে একটা কথা আছে, কে জানি ডুব দিয়েছিল। কমলাপতি ডুব দিয়েছিল, ঠিক আছে, হ্যাঁ। এটা সত্য। এটা মানে একটা সংক্ষিপ্ত একটু বিস্তারিত একটু বলবেন? কমলাপতি ডুব দিয়েছিল, এটা ওই 9 মামুর বাঘ নিয়ে আছিল আর 7 বাড়ি বই। হ্যাঁ। ডুব দিয়েছিল পরে এরা গুড়া যা আসছিল, আসার পরে বন্ডে ভাইছে না, ভাইছে বলছে মানে ডুব দিয়ে লাইছে চুলে খালি বাইরে যাচ্ছে, চুলের মূর্তি মেরে ধরছে। আবার আমার সোয়াইলে আমি আর স্বপ্নে দেখা দিতাম না, যখন সোয়াই দিছে এরপরে মনে আর দেখা যায় নাই। কিন্তু বানিয়াচংয়ের রহস্য এখানেই শেষ নয়। সাগর দিঘির পশ্চিম পাড়ে পুরনো রাজবাড়ির কাছে বিশাল কিছু পাথরের নিদর্শন রয়েছে, যেগুলো স্থানীয়ভাবে হব্বা ও গোমার দানাগুটি নামে পরিচিত। লোককথায় বলা হয় হব্বা ও গোমা ছিলেন 2 ভাই এবং দুর্ধর্ষ পালোয়ান। তারা সাগর দিঘির পাড়ে বিশাল পাথর দিয়ে দানাগুটি খেলতেন। দানাগুটি অনেকটা ক্রিকেটের মতো একটি পুরনো আঞ্চলিক খেলা। লম্বা পাথরটি ব্যাটের মতো ব্যবহার করে ছোট পাথরকে আঘাত করা হতো। কিন্তু এখানে আরো মজার একটি বিষয় আছে। স্থানীয় ইতিহাস ও গবেষণা ভিত্তিক একটি বর্ণনায় বলা হয়েছে হব্বা ও গোমা আসলে 2 ব্যক্তি নন, একই ব্যক্তির নামের বিকৃত রূপ হতে পারে। হব্বা এসেছে হবিব খাঁ থেকে এবং গোমা এসেছে গোবিন্দ সিংহ থেকে, এমন মতো উল্লেখ করা হয়েছে। আর রাজবাড়ির পাথরের স্তম্ভগুলোকে ঘিরে আরেকটি রহস্যময় প্রচলিত কথা আছে। এগুলো নাকি গায়েবী মসজিদের অংশ ছিল। কথিত আছে গভীর রাতে একজন নারী সেই নির্মাণ কাজ দেখে ফেলায়। মসজিদের কাজ আর সম্পূর্ণ হয়নি। এটিও লোককথা, নিশ্চিত ইতিহাস নয়। ভাবুন একবার, যে পাথরগুলো একজন সাধারণ মানুষের পক্ষে নড়ানোই কঠিন, সেই পাথর দিয়েই নাকি খেলতেন 2 শক্তিশালী মানুষ। তাদের শক্তি ও খেলার গল্প ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
আর সেই থেকে এই পাথরগুলো পরিচিত হয়ে যায় হব্বা গোমার দানাকুটি নামে। প্রচলিত যেটা এই তারা পাথর দিয়ে খেলছে, এটা এই ব্যাপারে আপনি কি বলেন? যে আমরা শুনছি মুরব্বীরা মাছে এটা এরা দুই ভাইয়া ছিল, একজনে হইবি একজনে ঘুমা, তো একজনে দ্বারা উড়াই দিত এখান থেকে ওই ভাত থেকে লুফতো। হ্যাঁ, ওইটাই প্রচলিত, আর কোনো আমরা এটাই শুনছি, যতটুকু শুনছি এই ঘটনাগুলো মূলত স্থানীয়ভাবে প্রচলিত লোককথা। ইতিহাসের প্রতিটি অংশের নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায় না। বানিয়াচং এমন এক জনপদ যেখানে রাজা রানীর গল্প আছে, আছে বিশাল দিঘি, প্রাচীন পাথর, হারিয়ে যাওয়া স্থাপনার স্মৃতি আর মানুষের মুখে মুখে বেঁচে থাকা প্রচলিত ঘটনা। কোনটি সত্য, কোনটি ইতিহাস, আর কোনটি কেবল লোককথা? হয়তো সব প্রশ্নের উত্তর আমরা কখনোই জানতে পারব না। তবু শত বছর পেরিয়ে আজও গল্পগুলো বেঁচে আছে।